বাংলার মাটির ঘর এই কথাটা শুনলেই তো চোখের সামনে একটা আশ্রয়ের ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু এই ঘরগুলো শুধু থাকার জায়গায় নয়, এগুলো আসলে এক একটা জীবন্ত ক্যানভাস। চলুন আজ আমরা এই দেওয়ালেরই এক অসাধারণ আর প্রায় হারিয়ে যেতে বসার শিল্পকলার একেবারে গভীরে ডুব দিই। এর রং আর নকশার পেছনে যে কি দারুণ এক ঐতিহ্য লুকিয়ে আছে সেটা জানলে অবাক হতে হয়। কিন্তু তার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আচ্ছা, যদি এমন হয় যে কোনো শিল্পকে চিরস্থায়ী হওয়ার জন্য তৈরি করা হলো না, যদি এর আসল সৌন্দর্যটাই সময়ের সাথে মিলিয়ে যাওয়ার মধ্যে লুকিয়ে থাকে? আর এই ভাবনাটা নিয়ে শুরু করা যাক আমাদের প্রথম অধ্যায়, বাংলার জীবন্ত দেয়াল। এই দেয়ালগুলো কিন্তু শুধু ইট বা মাটির নয়, এগুলো যেন এক একটা জীবন্ত সত্তা, যা প্রতি বছর নতুন করে প্রাণ ফিরে পায়। এই যে দেয়াল চিত্রগুলো, এগুলো কিন্তু কোনো স্থায়ী শিল্পকর্ম নয়, মানে গ্যালারিতে সাজিয়ে রাখার মতো কিছু নয়। এটা আসলে একটা বার্ষিক প্রথা। ঋতু বদলের সাথে সাথে, মানে বছরের একটা নির্দিষ্ট সময়ে এগুলোকে নতুন করে আঁকা হয়, আর তারপর সময়ের সাথে সাথে ধীরে ধীরে প্রকৃতির মধ্যেই মিলিয়ে যায়, ঠিক যেন প্রকৃতির নিজেরই একটা চক্র। কিন্তু প্রশ্ন হলো, কারা এই শিল্পের কারিগর, আর কোথায় গেলে দেখা মিলবে এই জীবন্ত দেয়ালগুলোর? চলুন পরের অংশে সেটাই দেখি। এই শিল্পী আর তাদের শিল্পের পীঠস্থান সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এই শিল্পের সবচেয়ে বড় আর সুন্দর বৈশিষ্ট্যটা কি জানেন? এর ধারক ও বাহক হলেন গ্রামের মহিলারা। হ্যাঁ, এটা এমন একটা ঐতিহ্য যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মায়েদের থেকে মেয়েদের হাতে চলে আসছে, যেন এক অলিখিত উত্তরাধিকার। এই শিল্পের একেবারে কেন্দ্রবিন্দু বা পীঠস্থান হল পুরুলিয়া, যা আগে মানভূম নামে পরিচিত ছিল। তবে এর ব্যাপ্তি কিন্তু শুধু পুরুলিয়াতেই আটকে নেই। আশপাশের জেলা, যেমন ধরুন মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমানের পশ্চিম দিকটা, এমনকি বীরভূমেও এর দেখা মেলে। যদিও বেশ কয়েকটি আদিবাসী গোষ্ঠী এই শিল্পের সঙ্গে জড়িয়ে আছে, তবে সাঁওতালরাই কিন্তু এই শৈলীর পথিকৃৎ। তাদের পাশাপাশি ভূমিজ, খেরিয়া, কুর্মি এবং বাউরি ও শবর সম্প্রদায়ের মানুষেরাও এই ঐতিহ্যকে খুব যত্ন করে বাঁচিয়ে রেখেছেন। আসলে এই শিল্পটা তো শুধু ঘর সাজানোর জন্য নয়, এর সাথে আষ্টিপৃষ্ঠে জড়িয়ে আছে উৎসবের রং। চলুন এবার সেই উৎসবের জগতে একটু ঢু মেরে আসি। এই দেয়াল চিত্র আঁকার জন্য বছরের দুটো নির্দিষ্ট সময়কে বেছে নেওয়া হয়। প্রথমটা হলো আশ্বিন মাস, দুর্গাপূজার ঠিক আগে, আর দ্বিতীয়টা কার্তিক মাসে, কালীপুজো বা দীপাবলির সময়। এই দুটো উৎসবে যেন এই শিল্পের মূল প্রেরণা। তবে ব্যাপারটা শুধু পুজো নয়, এই চিত্রকর্ম আসলে আরও বড় একটা কিছুর অংশ। এর সঙ্গে জড়িয়ে আছে ঘরবাড়ি মেরামত করা, চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা, আর গোবন্দনার মতো খুব পুরনো সব কৃষি উৎসব। মানে এটা আসলে নতুন করে শুরু করা আর ফসল কাটার আনন্দ, সব কিছু উদযাপনের একটা শৈল্পিক প্রকাশ। এবার আমরা এই শিল্পের দুটো প্রধান শৈলী নিয়ে কথা বলবো। একই ঐতিহ্যের মধ্যে কিভাবে দুটো একদম আলাদা শৈল্পিক ভাষার জন্ম হলো, সেটা ভাবলে সত্যি অবাক হতে হয়। এখানে দেখুন দুটো শৈলীর পার্থক্যটা কি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। একদিকে সাঁওতালি শৈলী, যেটা মূলত জ্যামিতিক, চৌকো, ত্রিভুজ আর সমান্তরাল রঙিন রেখার দারুণ সব ব্যবহার। আর অন্যদিকে ভূমিজ বা কুর্মীদের মতো অন্য গোষ্ঠীর শৈলী, যেটা মূলত ফুল নির্ভর। সেখানে পদ্ম ফুলের মোটিফ আর গোল বাঁকা নকশাই প্রধান। আর এই যে পদ্ম আঁকার পদ্ধতিটা, সেটাও কিন্তু ভীষণ মজার। ভাবুন তো, শুধু একটা বৃত্ত আর তার ব্যাসার্ধকে কাজে লাগিয়ে কি নিখুঁত জ্যামিতিক পদ্ম এঁকে ফেলা যায়। ব্যাপারটা খুব সোজা। প্রথমে একটা গোল বৃত্ত আঁকা হলো, তারপর সেই একই ব্যাসার্ধ দিয়ে পরিধির ওপর কয়েকটা বিন্দু দাগিয়ে নেওয়া হলো। ব্যাস, ওই বিন্দুগুলোকে কেন্দ্র করে একটা আরেকটার উপর দিয়ে বৃত্তচাপ টানলেই তৈরি হয়ে গেল পদ্মের পাপড়ি। কি সহজ, তাই না? অথচ কি যে সুন্দর। চলুন এবার এই শিল্পের নিজস্ব ভাষা, মানে এর বিশেষ বিশেষ মোটিভ আর কি কি উপাদান ব্যবহার হয়, সেগুলোর গভীরে যাওয়া যাক। এই শিল্পের একটা খুব জনপ্রিয় মোটিভ হলো মোরগ ঝুঁটি, যেটা দেখতে একদম মোরগের ঝুঁটির মতো। আর যখন অনেকগুলো মোরগ ঝুঁটি ফুলকে একসাথে সাজিয়ে একটা বড় নকশা বানানো হয়, তখন সেটাকে বলা হয় মুরগাঝাড়। আর যে ক্যানভাসে এই ছবি আঁকা হয়, সেটাও কিন্তু কম আকর্ষণীয় নয়। দেয়ালের উপর প্রথমে দুধে মাটির একটা প্রলেপ দেওয়া হয়। এটা হলো এক ধরনের সাদাটে কাদামাটি, যা ওখানেই পাওয়া যায়। এই মাটিটাই দেয়ালকে ছবি আঁকার জন্য একদম তৈরি করে তোলে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, শিল্পীরা ওই ভেজা দুধে মাটির প্রলেপের ওপর সরাসরি নিজেদের আঙুলের ডগা দিয়ে ছবিগুলো ফুটিয়ে তোলেন। ভাবুন, কোনো তুলি বা অন্য কোনো যন্ত্রের সাহায্য ছাড়াই। এটা শিল্পী আর তার মাধ্যমের মধ্যে একটা কি গভীর আত্মিক সংযোগ তৈরি করে।
এই শিল্প কিন্তু কোনো আর্ট গ্যালারির চার দেওয়ালের মধ্যে বন্দি থাকার জন্য নয়, এটা তৈরি করা হয় দূর থেকে দেখার জন্য। তাই তো শুধু বাড়ির দেয়াল নয়, গ্রামের যে কোনো প্রাচীর বা ফাঁকা জায়গাতেই এই শিল্পের দেখা মেলে। এ শিল্প সবার জন্য, সবার চোখের সামনে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই, এই যে আমরা সব কিছুকে স্থায়ী করে রাখতে চাই, সেখানে এমন একটা শিল্প থেকে আমরা কি শিখতে পারি যা কিনা সময়ের সঙ্গে মিলিয়ে যাওয়ার জন্যই তৈরি? হয়তো সৌন্দর্য ক্ষণস্থায়ী বলেই তা আরও বেশি মূল্যবান। আর এই শিল্প আমাদের ঠিক সেটাই মনে করিয়ে দেয়।